আজকে ফিজিক্স ক্লাসে আমরা চলচলচের চতুর্থ অংশে রোধাঙ্ক টপিকটা ডিসকাস করে নেবো, কারণ গত ক্লাসে আমরা ওহমের সূত্র দিয়ে রোধ রোধ থেকে রোধাঙ্কের ধারণা মোটামুটি বেসিকটা আলোচনা করেছিলাম। বলেছিলাম যে আজকে রোধাঙ্কর পার্টটা বিস্তারিতভাবে ডিসকাস করব। তাহলে রোধাঙ্ক, যাকে ইংলিশে রেজিস্টিভিটি বলা হয়, ঠিক দিনের পর থেকে দেখো রোধাঙ্কের ব্যাপারটা এলো কি করে। আগের আগের যদি আমি ক্লাসের সঙ্গে একটু কম্পেয়ার করে বলি যে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু কি হয় এল বাই এ, যেটা এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এই রোটা কি, এই রোই হচ্ছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। তাহলে এখান থেকে রো ইজ ইকুয়াল টু বলতে পারি আর গুণিত এ বাই এল, হ্যাঁ কি না, আর গুণিত এ বাই এল। তাহলে এই রোধাঙ্কর ব্যাপারটা ডিপেন্ড করছে কার ওপর? সেই ডিপেন্ড করছে রোধের ওপর অ্যাজ ওয়েল অ্যাজ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের ওপর। তাহলে যদি আমরা এই রোধাঙ্কের একক নির্ণয় করতে চাই, তাহলে এককটা কি হবে? তাহলে আমরা একটা সিম্পল ফর্মে লিখতে পারি যে রোধাঙ্ক ইজ ইকুয়াল টু রোধ গুণিত ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, হ্যাঁ কি না? এটা আমরা ওহমের সূত্র থেকে কিন্তু পাচ্ছি, ওহমের সূত্রের গাণিতিক থেকেই আমরা এটা পরপর পাচ্ছি। রোধের একক কি? রোধের একক কি বলা উচিত? ওহম। হ্যাঁ, ওহম বা স্ট্যাট ওহম, একদম কারেক্ট। ক্ষেত্রফলের একক কি? এসআইতে। এসআইতে ক্ষেত্রফলের কি বলবো? এসআইতে ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফল বলতে কি দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য হয়। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে বলা উচিত? মিটার গুণিত মিটার, মিটার স্কোয়ার। আর দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক মিটার। তাহলে মিটার স্কোয়ার আর মিটার কাটাকাটি হলে কি হয়ে যায়? ওহম মিটার, হ্যাঁ কি না? তাহলে এই ওহম মিটার যেটা পেলাম, এই এককটা, এটা কোন পদ্ধতিতে একক? এটা নোট ডাউন করে নাও, এসআই পদ্ধতিতে। কোশ্চেন কিন্তু এইটাই আসে যে রোধাঙ্কের একক কি? এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে ওহম মিটার। একইভাবে যদি সিজিএস পদ্ধতিতে কথা আলোচনা করি, তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে বলো? ওহমটা পরিবর্তন হয় কি হয়? স্ট্যাট ওহম, স্ট্যাট ওহম সেমি, হ্যাঁ কি না? স্ট্যাট ওহম সেন্টিমিটার। এটা কি পদ্ধতিতে? এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। বোঝা গেছে? এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। কোনো অসুবিধা থাকলে, কোনো সমস্যা হলে বলো আমাকে। স্ট্যাট ওহম সেন্টিমিটার ভালো করে বুঝবে। এরপরে যখনই আমরা একক নিয়ে আলোচনা করলাম, এককের সঙ্গে প্যারালাল ভাবে আমাদের আলোচনা করা উচিত মাত্রা নিয়ে। দেখো, মাত্রা আলোচনা করাটা তুলনামূলক কঠিন বলবো না, যদি সবগুলো জানা থাকে তাহলে কিন্তু করতে পারি। এই যেটা বক্স করছি এটাই হচ্ছে রোধের রাশিমালা, যেটা দেখো লাল কালারে হাইলাইট করছি, এই রোধাঙ্কের রাশিমালা, সরি। তাহলে রোধাঙ্কের মাত্রা যদি বের করতে হয়, তাহলে প্রতিটার মাত্রা পরপর লিখে দিলে আমরা বের করতে পারি। তাহলে রোধাঙ্কের মাত্রা ইজ ইকাল টু বলতে পারি রোধের মাত্রা। তাহলে রোধের মাত্রা কি হবে? আগের দিন করেছিলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটা হচ্ছে কার মাত্রা? রোধের মাত্রা। সরি সরি সরি, এটা লিখতে ভুলে গেছি। এ টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে রোধের মাত্রা। এরপরে ক্ষেত্রফলের মাত্রা কত? ক্ষেত্রফলের দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ারকে বলতে পারি এল স্কোয়ার ডিভাইডেড বাই দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে এল, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে এল স্কোয়ার, একটা এল কেটে যাচ্ছে, সেই এলটা গুণ হচ্ছে, গুণ হয় দেখো এই একটা স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে কি হয়ে যাচ্ছে? কিউব হচ্ছে। তাহলে কি হবে? এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু। ভালো করে এটাকে লিখে রাখো। এটা কি? এটা পেলাম হচ্ছে রোধাঙ্কের মাত্রা। কোনো ডাউট থাকলে বলো, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। চলো একদম 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 ডিটেলসে বললাম। পরীক্ষায় কিন্তু যখনই এই রকম অপশান দেবে, এই অপশানগুলো তখনই ভালো করে করতে পারবে যদি ভালো করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। কারণ এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু, এরকম অপশান যখন চারটে থাকবে না, একটু সমস্যা তৈরি হয়। বুঝতে পারলে? চলো তাহলে রোধাঙ্ক কমপ্লিট। এরপর আমরা ছোট্ট দুটো টপিক পড়বো, ছোট্ট দুটো টপিক পড়বো। একটা হেডিং করে নাও পরিবাহিতা, পরিবাহিতা। আর একটা হেডিং করো পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক।
খুব ভালো করে বুঝবে, দুটো কথা দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা কন্ডাক্টেন্স, একটা কন্ডাক্টিভিটি। পরিবাহিতা মানে কন্ডাক্টেন্স, আর পরিবাহিতাঙ্ক মানে কন্ডাক্টিভিটি। এই পরিবাহিতা যেটা বলছি, এইটা কার সঙ্গে সম্পর্কিত জানো? এইটা হচ্ছে রোধের সঙ্গে সম্পর্কিত। ছোট্ট করে লিখে নাও, রোধের অনন্যক। রোধের অনন্যক, রোধের অনন্যক, নোট ডাউন করো, রোধের অনন্যক। ওকে, আর পরিবাহিতাঙ্কর জায়গায় লেখো রোধাঙ্কের অনন্যক। রোধাঙ্কের অনন্যক। তাহলে এই যে আমরা অনন্যক বলছি, অনন্যক কথার বাস্তবিক ম্যাথামেটিক্যাল কথা কি বা কি মানে কি? যে অনন্যক হলো যেটা উল্টো, অর্থাৎ রোধকে যদি আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে পরিবাহিতায় কি দ্বারা প্রকাশ করা হবে? 1/r দিয়ে। ইয়েস অর নো রেসপন্স করো, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? এরপরে পরিবাহিতাঙ্ককে তাহলে কি দেওয়া হবে? 1/ρ, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। 1/ρ, কোনো অসুবিধা থাকলে বলবে। ভালো করে শোনো, এইটা এইটা কিন্তু ইম্পর্টেন্ট। 1/ρ। তাহলে তোমরা এখান থেকে পরিবাহিতার একক আর পরিবাহিতাঙ্কের একক নিজেরাই বলতে পারবে? বলো কেউ একজন। এসা এককটা বললেই চলবে, বলো, শুনে খুশি হব। 1/ওহম। 1/ওহম, একদম পারফেক্ট। তাহলে এককটাকে ওহম, 1/ওহমকে ওহম ইনভার্স 1 লেখা যায়, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এটাকেই না এরকম ভাবেও লেখা হয়। এই যে ওহম লিখছে, এই ওহমটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কিরকম দেখতে লাগে? এরকম টাইপের দেখতে লাগে। ভালো করে দেখো, এইটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় MHO, বা যেটাকে বাংলায় মো বলা হয়। ঠিক আছে, তাহলে পরিবাহী, সরি 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 এক্সট্রিমলি সরি, আমি এটাকে এই দিকে কেন লিখছি, এক্সট্রিমলি সরি। দাঁড়াও, এটাকে ডাইরেক্ট তুমি লিখে নাও যে 1/, একটা স্টেপ লেখা প্রয়োজন, 1/ρ মানে 1/ওহম আর কি। ওহমটা বানান করে লিখি, তাহলে লিখে নাও পরিবাহিতা ওহম ইনভার্স। ওকে, ওহম ইনভার্স। আর এখানে রোধাঙ্কের ক্ষেত্রে কি লিখবো? রোধাঙ্কের 1/ওহম মিটার। আমি আর মিটারটাকে এম লিখে দিচ্ছি। তাহলে এখানে কি লিখতে পারি? ওহম ইনভার্স মিটার ইনভার্স, হ্যাঁ কি না? এইটাকেই জাস্ট উল্টো একটা সাইন করে এঁকে নাও, যাকে বলি আমরা MHO বা মো। হচ্ছে লেখা হলে বলবে আমাকে। এবার এক্ষেত্রে মাত্রা কি নির্ণয় করা সম্ভব হবে? মাত্রা কি নির্ণয় করা সম্ভব হবে? অবশ্যই হবে। তাহলে এখানে মাত্রা তোমরা নিজেরাই করতে পারবে নাকি আমাকে করে দিতে হবে? তাহলে বলো, পরিবাহিতা যেটা রোধের উল্টো, রোধের মাত্রা কি? রোধের মাত্রা কি আছে? 1/, বলো দেখে প্রত্যেকে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। এটা যদি এটা যদি উল্টে যায়, উল্টে যায় তাহলে কি হবে? দেখো, এমটা উল্টে গেলে হয়ে যাবে এম টু দি পাওয়ার -1, এলটা উঠে গেলে কি হয়ে যাবে? এল টু দি পাওয়ার -2। টিটা মাইনাস ছিল, তাহলে উঠে গেলে প্লাস হবে। এটা মাইনাস ছিল, উঠে গেলে প্লাস হবে। এটা কার ক্ষেত্রে? এটা পরিবাহিতার ক্ষেত্রে। ইন কেস যদি পরিবাহিতাঙ্কর ক্ষেত্রে বলা হয়, তখন মাত্রা তার কি হবে? তখন তার মাত্রা কি হবে নিজেরাই বলো। এক্ষুনি ডিসকাস করেছি যে রোধাঙ্কের মাত্রা, রোধাঙ্কের মাত্রা কি? এম এল কিউ টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2, হ্যাঁ কি না? তাহলে সেটা উল্টে গেলে কি হবে? সেটা উল্টে গেলে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 3 এ টু দি পাওয়ার 2, হ্যাঁ কি না? অসুবিধা হলে আমাকে বলো। বোঝা গেছে না যায়নি? ইয়েস অর নো? আরে হয়েছে তো? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো আমাকে। তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় পড়ে। এই পরিবাহিতাঙ্ক আর পরিবাহিতা, এটা রোধের সঙ্গে আর রোধাঙ্কের সঙ্গে কিভাবে সম্পর্কিত আমি আলোচনা করলাম। যে রোধের অনন্যক, রোধাঙ্কের অনন্যক, রোধের অনন্যক, রোধাঙ্কের অনন্যক খুব ইম্পর্টেন্ট।
মনে রাখার ব্যাপার, খুব ভালো করে বোঝো, নোট করেছো ভালো স্যার করে। রোধাঙ্কের হুম, রোধাঙ্কের স্যার বলছি যে রোধাঙ্কের এই এককটা লিখেছেন, ওটাতে মো মিটার মাইনাস ওয়ান লেখা যায় না ওটা স্যার যায় ওইভাবে? যায় যেটাকে সিমেন্স বলা হয়। এতটার ভিতরে যায় বল, অবশ্যই বলা যায়, অবশ্যই বলা যায়, যায় না কেন, যায়। ঠিক আছে, চল আচ্ছা। হ্যাঁ। নেক্সট। হয়েছে তাহলে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতা কমপ্লিট। এরপর আমাদের একটা ছোট্ট টপিক রয়েছে, নোট ডাউন করে নাও। জুলের সূত্র লিখে নাও, যে তড়িৎ পরিবাহের তাপীয় ফল। লিখে নাও, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত কার সূত্র বর্তমান, নোট ডাউন করে নাও, জুলের সূত্র। জুলের সূত্র, এই সূত্র কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো কোশ্চেন এই সূত্র থেকে আসতে লক্ষ্য করা যায়, কারণ এই চ্যাপ্টারে গাণিতিক প্রশ্নাবলীকে আমাদের করতে হবে। তাহলে জুলের কটা সূত্র আছে? মানে ইংল্যান্ডের বা ইংরেজ বিজ্ঞানী জেমস প্রেসকট জুল, উনি কিন্তু তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত তিনটে সূত্রের কথা বলেন। তিনটে সূত্র বলতে কি, ভালো করে শুনবে। একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন ক্রমাগত একটা সময় ধরে তড়িৎ পরিবহন চলতে থাকে বা তড়িৎ পরিবহন হয়, তখন সেই পরিবাহীটা উত্তপ্ত হয়ে যায়, অর্থাৎ সেই পরিবাহীতে একটা তাপ উৎপন্ন হয়। এই যে তাপ যে উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন হওয়াটার পরিমাণের উপর ভিত্তি করে সূত্রগুলো মানে আসছে। তাহলে এই যে উৎপন্ন তাপটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? উৎপন্ন তাপটাকে এইচ দ্বারা প্রকাশ করব, খুব গুরুত্বপূর্ণ। উৎপন্ন তাপটাকে এইচ দ্বারা প্রকাশ করব, ছোট্ট করে সাইডে লিখে নাও। এইচ হলো উৎপন্ন তাপ, সুবিধা হবে, আমার বলতে সুবিধা হবে, সাইডে প্রত্যেকে লেখো, এইচ হলো উৎপন্ন তাপ। ওকে, এইচ প্রথমে কার সঙ্গে মানে কার সঙ্গে আমরা সম্পর্ক দেখব? আর এর সঙ্গে। আর কি আমরা জানি, আর হচ্ছে রোধ। টি এর সঙ্গে সম্পর্ক দেখব, টি হচ্ছে সময়। অর্থাৎ সময় বলতে আমরা কি বুঝি, যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে, একটা পরিবাহীর মধ্যে দিয়ে কতক্ষণ ধরে তড়িৎ পরিবহন চলবে, সেটা কিন্তু আমরা প্রবাহ মাত্রার সময় হিসাবে ইউজ করব বা সময় হিসাবে দেখব। কোনটা কি ব্যাপারে আমি পরে আসছি। এরপরে আই, আই মানে কি? আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে এই ফ্যাক্টরগুলোর আমাকে মনে রাখা প্রয়োজন, কারণ এই চিহ্ন কিন্তু ফিজিক্সের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে উৎপন্ন তাপ, আর রোধ টি সময়, আই হচ্ছে প্রবাহ মাত্রা। এটা ক্লাসের প্রথমে আমি বলেছিলাম। তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলা বলেছে, যদি, ভালো করে শুনবে কথাটা, যদি দেখো একটা জিনিস বলে দিই, যখন আমরা কোনো সূত্র বলবো না, সূত্রের সময় স্থির থাকাটা প্রয়োজন। সম্পর্কগুলো হবে এইচের সঙ্গে, এইচের সঙ্গে একবার আর এর, একবার আই এর, একবার টি এর। যখন একজনের সঙ্গে সম্পর্ক দেখবো, তাহলে বাকি দুটো স্থির। ধরো প্রথমে আই এর সঙ্গে সম্পর্ক দেখছি, আই, তাহলে কি প্রথমেই কি বলে দেওয়া প্রয়োজন? প্রথমেই বলে দেওয়া প্রয়োজন, আই যখন সম্পর্ক দেখব প্রবাহ মাত্রার সঙ্গে উৎপন্ন তাপের, তখন রোধ ও সময়টা স্থির থাকবে। তাহলে আমরা এটাকে একটা ভাষায় বললে কি বলবো, যে কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে রোধ এবং প্রবাহ মাত্রার সময় যদি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ, যেটাকে এইচ দ্বারা প্রকাশ করছি, সেইটা প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। বলো, ভাষাটা বুঝতে পেরেছো? ভাষাটা আবার বলছি, ভালো করে শুনে নাও, শুনে পরে লিখে নেবে, যে কোনো পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রার সময় টি যদি স্থির থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এরপরে আমরা আর এর সঙ্গে সম্পর্ক দেখব। তাহলে তোমরাই বলো কোনটা কোনটা স্থির হওয়া প্রয়োজন। আর এর সঙ্গে সম্পর্ক মানে আই আর টি কে স্থির হওয়া প্রয়োজন। তাহলে কি ভাষায় বললে কি হবে সূত্রটাকে, যে কোনো তড়িৎ প্রবাহে, কোনো তড়িৎ পরিবাহীতে প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহের সময় টি যদি স্থির থাকে, তাহলে ওই তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক। তাহলে এইচ প্রপোর্শনাল টু আর। এরপরে তাহলে বাকি কে পড়ে থাকলো, টি। তাহলে কে কে স্থির হবে তোমরাই বলো। আই স্থির আর আর স্থির, হ্যাঁ কি না? ভালো করে বুঝে দেখো, বুঝতে পারছো কিনা। তাহলে
ভাষায় বললে কি বলবো, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং পরিবাহী রোধ স্থির থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে কি হবে, সময়ের সঙ্গে সমানুপাতিক হবে। বলো প্রত্যেকে, বোঝা গেছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। আরে হ্যাঁ কি না কিছু তো বলো। গেছে? এবার এইটাকে তিনটেকে যদি মানে একসঙ্গে একটা মিশ্র ভেদে পরিণত করি বা যৌগিক ভেদে পরিণত করি, তাহলে প্রত্যেকটাই কার সঙ্গে সম্পর্কিত, এইচ এর সঙ্গে। তাহলে বলতে পারি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি হবে কি না, কারণ তিনটের সঙ্গেই যদি সমানুপাতিক সম্পর্ক। তাহলে এর পরের স্টেপ আমরা কি লিখতে পারি, যখন কোনো সমানুপাতিক চিহ্ন থাকে তখন একটা ধ্রুবক গুণ করা প্রয়োজন। এখানে ধ্রুবক কি গুণ করব, এখানে ধ্রুবকটা গুণ হবে, তার মান হচ্ছে 1/j। তাহলে বলতে পারি 1/j গুণিত আই স্কোয়ার আর টি। এই 1/jটা কি, 1/jটা হচ্ছে ধ্রুবক। হ্যাঁ কি না ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। 1/jটা হচ্ছে ধ্রুবক। এই জে এর মানটা ভালো করে শুনবে, এই জে এর মানটা কত হবে, এসআই পদ্ধতিতে, ভালো করে শুনবে খুব ইম্পর্টেন্ট, এসআই পদ্ধতিতে জে এর মানটা হয় 1। হ্যাঁ কি না? তাহলে এর এসআই পদ্ধতিতে জে এর মান যদি 1 হয়, তাহলে কি ফর্মুলা পাবো আমরা এসআই পদ্ধতি থেকে, জে এর মান 1 পুট করে দাও, তাহলে বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। হ্যাঁ কি না? সিজিএস পদ্ধতিতে জে এর মান কত হয়, জে এর মান হয়, ভালো করে শোনো, এর 1 জুল, জুল কথাটা উল্লেখ করতে ভুলে গেছি, একক। আর 1 জুল মানে কত ক্যালোরি, 1 জুল মানে 4.2 ক্যালোরি। হ্যাঁ কি না, 4.2 ক্যালোরি প্রত্যেকেই কম বেশি জানি। তাহলে তখন ফর্মুলাটা কি হবে, আই স্কোয়ার আর টি বাই 4.2। হ্যাঁ কি না? তাহলে 1/4.2, 1/4.2 হলে কত হয়, এটা হয় 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতির এটা বুঝতে পারলে। দেখো সিজিএস পদ্ধতি আমি এটাকে হাইলাইট করলাম, এসআই এসআই পদ্ধতি হাইলাইট করলাম, এরপর দেখো সিজিএস পদ্ধতি। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। আরে হ্যাঁ কি না, ক্লিয়ার প্রত্যেকে? আরে কিছু তো বলবে। হ্যাঁ স্যার। দেখো তাহলে এই গেল হচ্ছে তাপীয় পরিবাহীর, মানে তাপ কোনো তড়িৎ পরিবহনের ফলে একটা তাপ, তাপ যখন কোনো পরিবাহীতে উৎপন্ন লাভ করে সেই তাপের মানের রাশিমালা। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার মোটামুটি? দেখো জুলের সূত্র কিন্তু আমি ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার করলাম, জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, আশা করবো বুঝতে পেরেছো। হ্যাঁ কিনা? এই দুটো ফর্মুলার কিন্তু ব্যবহারিক প্রয়োগ রয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাকে, কারো কোনো প্রশ্ন থাকলে করো। দিশা বোঝা গেছে? জয়শ্রী, প্রিয়াঙ্কা, শুভ, সৌমি, জুঁই, রূপঙ্কর, ক্লিয়ার মোটামুটি? চলো সুন্দর। এরপরে একটা জিনিস আমার খেয়াল নেই, একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল আগেই। এই যে রোধ যখন পড়ছিলাম তখনই বলার দরকার ছিল রোধের সমবায়। ওকে, এটা একটু আগের টপিক হওয়া উচিত ছিল, রোধাঙ্কের ঠিক পরে, এই জুলের সূত্রের আগে আমার খেয়াল নেই, বলে দিচ্ছি। রোধের সমবায় ব্যাপারটা কি, সমবায় বলতে কি, দেখো রোধ মানে কি, রোধ মানে একটা পরিবাহী, পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহনকে বাধা সৃষ্টি করছে, এইটাই হচ্ছে রোধ। সমবায় মানে কি, যে একাধিক রোধ যদি কোনো পরিবাহী বা বর্তনীর মধ্যে উপস্থিত থাকে তখন তাকে বলা হয় রোধের সমবায়। একাধিক রোধ। এবার এই যে সমবায়টা, এই সমবায়টাকে কটা ভাগে ভাগ করতে পারি, এই রোধের সমবায়কে আমরা ভাগ করতে পারি বলা যাবে কটা ভাগে, কে বলবে? তিনটে ভাগে। তিনটে ভাগে, দুটো ভাগ নর্মালি, তিনটে ভাগ কি কি, একটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল, আর 3 নম্বরটা বলো রূপঙ্কর? মিশ্র সমবায়। মিশ্র সমবায়, একদমই তাই, মিশ্র সমবায়। ইংলিশে বলতে গেলে কি বলতে পারি, ইংলিশটাও খুব জানা প্রয়োজন। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, আর একটা হচ্ছে
মিক্সড কম্বিনেশন। ওকে, মিক্সড কম্বিনেশন। দেখো সেইটা সহজ, আমি ছবি দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে একটার মধ্যে পরপর তিনটে রোধ অ্যাড, পরপর তিনটে রোধ অ্যাড, পরপর তিনটে রোধ অ্যাড। ঠিক আছে, দেখো এরকম, এর যদি কোনো বর্তনী এরকম হয়, বোঝা গেল? এরকম বলতে কি, দেখো এই রোধটার মান ধরলাম R1, এই রোধটা R2, এই রোধটা R3, তাহলে তিনটে রোধ একটা পরপর রূপে যুক্ত করে বর্তনী তৈরি করা হয়েছে। তখন তাহলে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ বলতে মোট রোধের মান কত হবে? জাস্ট তিনটের কি হবে বলো? যোগফল। জাস্ট তিনটের যোগফল। তাহলে তুল্য রোধ R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। বোঝা গেছে? সমান্তরালে দেখতে কেমন হয়? সমান্তরাল বলতে তিনটে সমান্তরাল, ভালো করে বোঝো, তিনটে সমান্তরাল, তিনটে সমান্তরাল। এই তিনটে সমান্তরাল যদি একসঙ্গে এরকম ভাবে করা হয়, অবস্থানটা যদি এরকম ভাবে থাকে, তিনটে সমান্তরাল যদি একসঙ্গে এরকম ভাবে অবস্থান থাকে, তাহলে যেরকম একটা তৈরি হবে, একটা সমবায় তৈরি হবে, তাকে বলা হয় সমান্তরাল সমবায়। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের কিন্তু একটু ভালো করে জেনে নেওয়া প্রয়োজন এগুলো, যাদের ফিজিক্সটা বহুদিন আগে ছাড়া। দেখো এটা R1, R2, R3, তখন তুল্যরোধ কত হয়? তুল্যরোধটাকে R বলি, তাহলে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। যখন অঙ্ক করাবো তখন এই ফর্মুলাগুলো কিন্তু কাজে থাকবে। ওকে, এটা কিন্তু সমান্তরাল। মিশ্র সমবায় বলতে এটা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন হয়। কিরকম? যে একটা আছে এরকম শ্রেণী, ওকে, আবার আছে এরকম সমান্তরাল, আবার আছে এরকম সমান্তরাল। সেটা যদি একই জায়গার মধ্যে থাকে এরকম, ওকে, এক জায়গার মধ্যে যদি এরকম থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি যে মিশ্র, যার মধ্যে সমান্তরাল সমবায় রয়েছে, শ্রেণী সমবায় রয়েছে, এটাকে বলি মিক্স সমবায়। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার এটার ক্ষেত্রে তুল্যরোধের মান কত হবে? দেখো এর কোনো প্রপার ফর্মুলা নেই। এটা R1, এটা R2 ধরলাম, এটা R3, R4, R5 ধরো বললাম। তাহলে আগে এইগুলোকে নিয়ে তুমি একটা তুল্যরোধ পেয়ে যাবে সমান্তরালের ফর্মুলা দিয়ে, তারপরে তাকে শ্রেণীর সঙ্গে যোগ করলেই চলবে। বোঝা গেছে? এই গেল মিক্সড বা মিশ্র সমবায়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন। কোনো ডাউট থাকলে বলো আমাকে। দিশা বুঝতে পেরেছো? জুঁই বোঝা গেছে? প্রিয়াঙ্কা, শুভ, রূপঙ্কর, সৌমি ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ স্যার। চল নেক্সট দেখো, এর আগে যে টপিকটা করলাম তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কিছু ব্যবহারিক প্রয়োগ রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। আমি ডিটেলস এটা পরে লাস্ট টপিকে লেখাবো, যেহেতু অতটা ইম্পর্টেন্ট বলবো না, মানে অবশ্যই ইম্পর্টেন্ট, বাট অতটা কঠিন নয়, তাই এটাকে লাস্ট ক্লাসে রাখবো। তাহলে এই টপিকটা কি? দেখো, বৈদ্যুতিক বাতি, যেটা টমাস আলভা এডিসন আবিষ্কার করে, যে তাপ তাপ উৎপন্ন হয়, তাপের সঙ্গে সঙ্গে আলো উৎপন্ন হয়, যে আলোটা আমরা প্রকাশ পাই বা আলোর আভাটা পাই, হ্যাঁ কি না? অর্থাৎ ফিলামেন্টে তড়িৎ পাঠানো হয়, ফিলামেন্টটা উত্তপ্ত হয়ে তাপ বিকিরণ করে অ্যাজ ওয়েল অ্যাজ জ্বলে ওঠে, হ্যাঁ কি না? এটা একটা ফল। বৈদ্যুতিক হিটার, হিটারে কি হয়? হিটারে চীনামাটি বা ফায়ার ক্লে দিয়ে তৈরি করা হয়, কুণ্ডলিটি নাইক্রোম তার দ্বারা গঠিত, জ্বলে ওঠে। বৈদ্যুতিক ইস্ত্রি, ফিউজ তার, এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের এক একটা ব্যবহারিক প্রয়োগ। আমরা শেষ ক্লাসে এগুলোকে নোট করাবো, যেহেতু খুব একটা কঠিন ব্যাপার নয়। আজকের পরবর্তী একটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের বাকি আছে, তাই এটাকে নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। প্রত্যেকে নোট ডাউন করো, ইলেকট্রিক্যাল পাওয়ার বা তড়িৎ ক্ষমতা। এটা কিন্তু হয়ে গেলে আমার একটা হিউজ টপিক শেষ হয়ে যাবে। নোট ডাউন করো, তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, যাকে ইংলিশ নামটা লিখে রাখো ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার খুব ভালো একটা টপিক। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার বলতে আমরা কি বুঝি? যে সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ যন্ত্রের বৈদ্যুতিক কার্য করার হার। জাস্ট কথাটা লিখে রাখুন, সময়ের সাপেক্ষে, যখন ক্ষমতা আসবে না তখন কিন্তু সময় কথাটা মানে ব্যাপারটা থাকবেই। সময়ের সাপেক্ষে সাপেক্ষে কোনো
সময়ের সাপেক্ষে কোনো বৈদ্যুতিক যন্ত্রের বৈদ্যুতিক কার্য করার হার বৈদ্যুতিক কার্য করার হার বৈদ্যুতিক কার্য করার হার একেই কি বলা হয়? একেই বলা হয় তড়িৎ ক্ষমতা। মনে থাকবে? তাহলে এই তড়িৎ ক্ষমতার গাণিতিক রূপ কি বলতে পারি? দেখো, ক্ষমতা মানে কি জানি? ক্ষমতা মানে কার্য বাই সময়। এখানেও একই ব্যাপার। একে পি দ্বারা প্রকাশ করা হয়, যে ইলেকট্রিক্যাল পাওয়ার পি ইজ ইকুয়াল টু, লিখে রাখো, তাড়িতিক কৃতকার্য বাই সময়। তাড়িতিক কৃতকার্য বাই সময়। মনে থাকবে? তাহলে তাড়িতিক কৃতকার্য এর রাশিমালা কি ছিল বলা উচিত, যারা আমার ক্লাস করে তাড়িতিক মানে কি, মানে উৎস থেকে কর্তৃক মানে জিনিসটা? তাড়িতিক মানে কি, আমরা তো নর্মাল যেটা আমাদের মানুষ বা আমাদের কোনো যন্ত্র দ্বারা হচ্ছে, সরল যন্ত্র দ্বারা হচ্ছে, ধরো একটা কোনো চামচের কাজ, জাঁতির কাজ, সাঁড়াশির কাজ বা কোনো মোটরসাইকেলের কাজ, এগুলো প্রত্যেকটা যান্ত্রিক কৃতকার্য। কিন্তু কোনো তড়িতের দ্বারা কৃতকার্য তাকে বলা হয় তাড়িতিক কৃতকার্য। তাহলে তড়িৎ দ্বারা কৃতকার্য বলতে কোনটা? একটা আধান একটা স্থান থেকে অন্য স্থানে যেতে যে কার্য করে। বুঝতে পারলে? আমরা একটা সাইকেল চালিয়ে একটা স্থান পরিবর্তন করলাম, এটাও কার্য করলাম। এই কার্যটা যান্ত্রিক কৃতকার্য, যন্ত্র দ্বারা। আর এটা হচ্ছে তড়িৎ আধান দ্বারা, তাই বলা হয় তাড়িতিক কৃতকার্য। বোঝা গেল? এবার প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম, কে বলতে পারে এই কৃতকার্যের রাশিমালা কি তড়িতের ক্ষেত্রে? কে বলবে? যে বলবে সে বুঝবো যে অন্তত ফার্স্ট ক্লাসটা নোট ডাউন করেছো, বা অন্তত খাতায় লেখা আছে। তোমরা খাতা উল্টে দেখে বলো যে কৃতকার্যের রাশিমালা আমি কি লিখব। আরেকবার জুই, ভালো করে শুনতে পেলাম না। বলো। সুন্দর, নোট ডাউন করে নাও যে তড়িৎ আধান, লিখে নাও, তড়িৎ আধান ইনটু বিভব প্রভেদ। তড়িৎ আধান ইনটু বিভব প্রভেদ, এটা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে কিন্তু ডিসকাস করা হয়ে গিয়েছিল। ডিভাইড বাই সময়, হ্যাঁ কিনা ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এর পরে ভালো করে বুঝবে, তড়িৎ আধানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউ। বিভব প্রভেদকে ভি বাই টি, হ্যাঁ কিনা? এবার তোমরাই বলো, কিউ বাই টি, এই কিউ বাই টি কে আবার কি প্রকাশ করা হয়? এটাও আমি দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম, মানে প্রথম ক্লাসেই করেছিলাম। বলা উচিত কি হবে? সময়ের সাপেক্ষে তড়িৎ পরিবহনের হার কি বলা হয়? প্রবাহ মাত্রা, আই গুণিত ভি বলা যায়। তাহলে পি ইজ ইকুয়াল টু আই গুণিত ভি বলতে পারি। রেসপন্স করো, হ্যাঁ কিনা? আরে বোঝা গেল কি করে হচ্ছে? ব্র্যাকেটে লেখো, আই ইজ ইকুয়াল টু, আই বলতে প্রবাহ মাত্রা, ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এটা লেখানো ছিল। দেখো, পুরাতন পড়া না পড়লে কিন্তু মুশকিল। আমি তো লিখিয়ে দিই, ক্লাসে রেকর্ডিং প্রোভাইড করি, কিন্তু তোমাদের একটু খাতায় ভালো করে নোট ডাউন রাখো, তাহলে তো বুঝতে পারবে। তাহলে এখান থেকে বলতে পারি পি ইজ ইকুয়াল টু আই ইন্টু ভি, হ্যাঁ কিনা? এবার দেখো ভালো করে বুঝবে, ওহমের সূত্র থেকে কি পাই? ওহমের সূত্র থেকে কি পাই আমরা? এটা তো বলো রূপঙ্কর, ওহমের সূত্র কি পাই? বলো বলো বলো, বলা উচিত, বলতেই হবে। ভোল্ট বাই ভি ইজ ইকুয়াল টু আই আর। তো রেসপন্স করো তোমরা, হ্যাঁ কিনা? ভি ইজ ইকুয়াল টু আই আর। তো তাহলে এইখানে আই পড়ে থাকলো, ভি এর জায়গায় লিখতে পারি আই আর। তাহলে এটাও লেখা যায় যে, ভালো করে দেখো, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, লেখা যায়। রেসপন্স করো, হ্যাঁ কিনা? এটা আর একটা রাশিমালা। এগুলো কিন্তু যেগুলো হাইলাইট করাচ্ছি খুব গুরুত্বপূর্ণ। কেন? কোশ্চেন দেবে তড়িৎ ক্ষমতা সংক্রান্ত নিচের কোন গাণিতিক রাশিমালাটি সঠিক, হচ্ছে হ্যাঁ কিনা? রেসপন্স করে দাও, অসুবিধা নেই। নেক্সট, একক। কার একক? তড়িৎ ক্ষমতার একক। তাহলে তড়িৎ ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কি পেয়েছি? পি ইজ ইকুয়াল টু পেয়েছি আই ইন্টু ভি। আই এর একক কি হয়? কে বলবে? এটা বলতেই হবে, তাহলে এগোবো না আমি। আই বলতে প্রবাহ মাত্রা, একক বলো।
আরে কিছু তো বলো, কি মুশকিল? অ্যাম্পিয়ার। 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 আর ভি এর একক কি, বিভব প্রভেদ একক কি? ভোল্ট। ভোল্ট। তাহলে ভোল্ট। তাহলে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট হয়, এই অ্যাম্পিয়ার ইন্টু ভোল্টকে কি বলা হয়? ওয়াট বলা হয়। ওয়াট। মনে থাকবে? তাহলে তড়িৎ ক্ষমতার একক কি? ওয়াট। এটাই কিসের একক? এটা কিন্তু এসআই পদ্ধতির একক। ওকে, এটাই কিন্তু এসআই পদ্ধতির একক। বোঝা গেছে? হ্যাঁ কি না? এই ওয়াট তো হলো ছোট ক্ষেত্রে ওয়াট, বড় ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন ক্ষেত্রে বড় বড় একক কি কি ইউজ করা হয়? কেডাব্লিউ ইউজ করা হয় কিলোওয়াট, এমডাব্লিউ ইউজ করা হয় মেগাওয়াট। এগুলো যেন আমাকে বলতে না হয়। তাহলে কিলো বলতে কি? কিলো বলতে 1000 ওয়াট বা 10⁻³ ওয়াট বলা চলে তো। গ্রাম থেকে কিলোগ্রাম 1000 হয়, তাহলে ওয়াট থেকে কিলোওয়াট 1000 হবে। এর জন্য এককের ক্লাসটা দেখতে হবে, এককে কিন্তু আমি ট্রান্সফরমেশনটা শিখিয়েছিলাম। ওকে, মেগাওয়াট, মেগা বলতে কত? কিলোরও আবার 1000 গুণ, তাহলে 10⁻6 ওয়াট। মনে থাকবে? রেসপন্স করো, হ্যাঁ কি না? হয়েছে? চলো এরপরে নেক্সট রিডিং করো, এখনো শেষ হয়নি। ব্যবহারিক একক, যেটা দিয়ে প্রশ্ন আসে। ব্যবহারিক একক আমাদের যে দৈনন্দিন জীবনে কোনো তড়িৎ যে ইউজ হয়, মানে আমরা যে তড়িৎ ইউজ করি, খরচ করছি তো, এসি লাগাচ্ছি, আরও আরামের জন্য আরও বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করছি, এই ক্ষেত্রে তো একটা আমাদের ইলেকট্রিকের বিল দিতে হয়। ইলেকট্রিকের বিল দিই কার উপর ভিত্তি করে? ব্যবহারিক একক উপর ভিত্তি করে। এই ব্যবহারিক একক কি? কে বলবে? ব্যবহারিক একক হলো, লিখে নাও, ওয়াট ঘন্টা। খুব ইম্পর্টেন্ট, ওয়াট ঘন্টা। এইটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে, ওয়াট ঘন্টা। তাহলে ওয়াট ঘন্টা মানে কি? ওয়াট ঘন্টা মানে 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। মনে থাকবে? তাহলে 1 ওয়াট ইন্টু 336 সেকেন্ড, হ্যাঁ কি না? তাহলে এটাকে কি ওয়াট ইন্টু সেকেন্ড, এটাকে কি বলা যায়? এটা কিন্তু জুল। তাহলে কত? 3600 জুল। মনে থাকবে? তাহলে 1 ওয়াট ঘন্টা মানে 3600 জুল। বোঝা গেছে? আর এক ওয়াট ঘন্টা ইউজ করি বটে, কিন্তু ভালো করে কেউ একটা জানো, তারা ইলেকট্রিকের বিল ঘরে দেখো, আমাদের যে ইলেকট্রিকের বিল বলা হয়, বিলটা কি এককে আসে? ওয়াট এককে না অন্য কিছু? কে বলবে? বিওটি স্যার, বিওটি ইউনিট স্যার। বিওটি ছাড়াও বিওটি শর্ট ফর্মে কি ইউজ করা হয় জানো? ইউজ করা হয়, লিখে দাও, কিলোওয়াট ঘন্টা। তাহলে আমাদের কিলোওয়াট কথাটা কিন্তু উল্লেখযোগ্য। মনে থাকবে? তাহলে আমাদের দৈনন্দিন ক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট, আর ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। মনে থাকে যেন, কিলোওয়াট ঘন্টা। তাহলে এই কিলোওয়াট ঘন্টার এই ব্যাপারটা কি? কিলোওয়াট ঘন্টার রাশিমালটা কিভাবে আসবে? তাহলে 1 কেডাব্লিউ মানে কিলোওয়াট ইন্টু 1 আওয়ার ঘন্টা। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু কি বলতে পারি? 3600 সেকেন্ড, হ্যাঁ কি না? ভালো করে একটা জিনিস লিখে রাখো, এই যে ওয়াট লিখলাম তো, ওয়াট ইজিক্যাল টু, ভালো করে শোনো, ওয়াট গুণিত সেকেন্ড করলে কেন জুল হচ্ছে, তার আগে একটা জিনিস ভেবে নেওয়া দরকার, যে ওয়াট মানে জুল পার সেকেন্ড। থাকবে? ওয়াট মানে জুল পার সেকেন্ড। কেন জুল পার সেকেন্ড হলো, এটা আগে একটু বলে দেওয়া দরকার ছিল। দেখো, এইখান থেকে ডিরেক্ট পাবো, এইখান থেকে। এটা তো পি এর রাশিমালা, মানে ক্ষমতা রাশিমালা। কি তো কার্য একক বলো? একক জুল। সময় একক কি? সময়। এখান থেকে আমরা অ্যাম্পিয়ার গুণিত ভোল্টের আগে পাচ্ছি জুল বাই সময়, সরি সময়টা ভুল লেখা, জুল বাই সেকেন্ড। হ্যাঁ কি না? রেসপন্স করবে ইয়েস অর নো। তাহলে সেই কারণে আমি ওয়াট ইজিক্যাল টু যদি জুল বাই সেকেন্ড হয়, তাহলে এইখানে ওয়াটের জায়গায় জুল পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে গেলে জুল পড়ে থাকে, হ্যাঁ কি না? তাহলে এখানে বলতে পারো যে 1000 গুণিত 3600, তাহলে কত হবে? 1000 গুণিত 3600 মানে কত হয়? 1000 গুণিত 3600 মানে বলতে পারি 3.6 ইন্টু 10⁶ জুল
জুল। জুল। এবার 10 টু দি পাওয়ার কথার অর্থ কি? মেগা। তাহলে বলতে পারি 3.6 মেগা জুল। দেখো 10 টু দি পাওয়ার 3 মানে কিলো, 10 টু দি পাওয়ার 6 মানে মেগা, 10 টু দি পাওয়ার 9 মানে গিগা। এগুলো মোটামুটি আইডিয়া আছে, হ্যাঁ কি না? তাহলে এই কিলোওয়াট ঘন্টাকেই বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে বিওটি বলা হয়। তাহলে বলতে পারি 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি ইজ ইকুয়াল টু 3.6 মেগাজুল। হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। জুল তো পেয়ে গেলাম, জুল থেকে ক্যালোরি পাওয়া যাবে। জুল থেকে ক্যালোরি করতে কি করতে হয়? 0.24 গুণ করে দিতে হয়। তাহলে 0.24 গুণ করলে আমরা কি পাবো? 2 গুণ করলে ডিরেক্ট এখান থেকে অ্যান্সার পেতে পারি। লিখে নাও 8.64 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি। মনে থাকবে? বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিওটির সঙ্গে ক্যালোরির সম্পর্কও দেয়। জুলের সম্পর্ক, মেগা জুলের সম্পর্ক, ক্যালোরির সম্পর্ক সব কিন্তু বললাম, হ্যাঁ কি না? ভালো করে দেখো, 1 বিওটি ইজিক্যাল টু 3টে সম্পর্ক বলেছি। 1 নম্বর 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। যদি বলো ক্যালোরি, তাহলে এইটা হচ্ছে ক্যালোরির সম্পর্ক, আর লাস্টে এটা কি বললাম? এটা হচ্ছে মেগা জুলের সম্পর্ক। বলো, রেসপন্স করো। বোঝা গেল? যে যে ইনফরমেশন গুলো দেওয়ার প্রয়োজন ছিল হয়েছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। চলো, এখনো বাকি আছে, বললাম না বড় চ্যাপ্টার। এর পরও আমাদের লাস্ট একটা ক্লাস নেব, সেটা নেক্সট উইকে নেব, যেখানে আলোচনা হবে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া, যেখানে ওয়েস্টেডের পরীক্ষা, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম একটু একটু জাস্ট বলে দিয়ে বেরিয়ে যাব, অতটা ডিটেলস কিছু ব্যাপার নয়। তারপরে আলোচনা করে নেবো একটু চৌম্বক প্রবাহ কাকে বলে, চৌম্বক প্রবাহ ঘনত্ব কাকে বলে, তার বিভিন্ন একক। তারপরে লাস্টে আলোচনা করব ওই যে বৈদ্যুতিক বাতি, হিটার, ইস্ত্রি, তার, এই তারের কি কি সংগ্রহ কি কি দিয়ে গঠিত হয়, ইস্ত্রি কি কি থাকে কুণ্ডলিতে, যে বিভিন্ন ধরনের বাতি, একটা নর্মাল বাতি, সিএফএল, এলইডি, এই বাতিগুলোর কোনটা তড়িৎ ক্ষমতা কত বা তড়িৎ শক্তি কিরকম ব্যয় হয়, কত ঘন্টা জ্বলতে পারে, কত ঘন্টা আয়ু, এগুলো একটু তুলনামূলক ডিসকাস করে দেবো। ঠিক আছে? আর একটা ক্লাস হলে মোটামুটি টপিকটা শেষ হবে। ওকে, চল আজকে তাহলে